ওই যে বারান্দায় তোমার মামা, মামার কোলে যাও। আইজান কোল থেকে নেমে গেল, বারান্দায় গিয়ে হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। আরশ কোলে তোলার জন্য ঝুঁকতেই অপ্রার্থিব কথা শুনে তার মাথা ঘুরে উঠল। মাম্মা, মাম্মা। নুসরাত রুমের ভেতর থেকে শব্দ করে হেসে উঠল। আইজানের উদ্দেশ্যে বলল, আব্বা মামাকে বল কোলে নেওয়ার জন্য। আইজান মামা আবার ডাকতেই আরশ চোখে মুখে অন্ধকার দেখল। নুসরাত বাহিরে তাকাতেই দেখলো আরশ ধূপ করে সোফার উপর পড়ে গিয়েছে। নুসরাত হাই হাই করে বারান্দায় গেল। আইজান আরশের হাত ধরে টানছে আর মামা বলে ডাকছে। নুসরাত বারান্দায় দাঁড়িয়ে মাথায় এক হাত দিল। আরশকে টেনে ধরে ভর দিয়ে নিয়ে আসলো রুমে। ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর দুই হাত ঝাড়া মারল। হাত ব্যথা হয়ে গিয়েছে মোটাকে টানতে গিয়ে। আইজান আরশের পিঠে বসে মামা বলে ডাকতে শুরু করলো। নুসরাত কোলে তুলে নিয়ে আইজানকে বলল, মামা ডাকতে হবে না বাবা, আব্বা ডাকো। বেচারা শখ নিয়ে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। আব্বা, পাপ্পা। তোর বাপের হার্ট অতিরিক্ত দুর্বল, অতিরিক্ত শখ নিতে না পেরে সব সময় জ্ঞান হারিয়ে ফেলে। মায়ের মতো সাহসী জীবনে হবি। এসব ছোট দুর্বল হার্ট নিয়ে জীবনে মেয়ে পটাতে পারবি না, বুঝেছিস? আইজান মাথা নাড়ল। কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করলো। নুসরাত বিছানায় ছেড়ে দিল আইজানকে। আইজান আরশের পিঠের উপর বসে ডাকলো, এই যে, এই যে, আব্বা, পা 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 আব্বা। আরশের জ্ঞান ফেরার পর থেকে ধ্যান মেরে বসে আছে। আইজান আর নুসরাতের দিকে ফিরেও তাকাচ্ছে না। নুসরাত আর আইজান দুইজন পেছনে বসে কথা বলছে। আরশ চুপচাপ বসে আছে। সে গভীর শোকাহত, সাথে চিন্তিত। আইজানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভবিষ্যতে তার ছেলে না তাকে মামার ডেকে বসে। এখনই তো মামা ডেকে তার হার্টের চলাচল কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়েছিল। আবার যদি ডাকে তাহলে সে তো টাটা হয়ে যাবে দুনিয়া ছেড়ে। আরশ ঢোক গিলে এসে বসলো নুসরাত আর আইজানের পাশ ঘেঁষে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে গালে চুমু খেলো শব্দ করে। আইজান একবার আরশের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে নিজে নিজে কথা বলে খেলতে লাগলো। আরশ নুসরাতের মুখ দু হাতে তালুর মধ্যে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো নুসরাতের চোখের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শোন নুসরাত। নুসরাত চোখ তুলে তাকালো। আরশ নুসরাতের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আজ থেকে তুইও ভুলে যাবে আমি তোর চাচাতো ভাই ছিলাম, আর আমি ভুলে যাব এককালে তুই আমার বোন ছিলি। নুসরাত ঠোঁট কামড়ে হেসে আরশের দিকে চোখে পাতা ফেলে তাকিয়ে বলল, কেন ভাইয়া? আগে তো ভাইয়া ডাকতি না, এখন একটা বাক্যের সাথে লাগিয়ে ভাইয়া বলিস কেন? আমার ছেলে আমাকে মামা ডাকছে। কিছুক্ষণের জন্য আমার বাঁ পাশের এই যন্ত্রের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, মনে হয়েছিল এই মরে গেলাম। ওটা আমার বাচ্চা না? গাধাটা বাপকে মামা ডাকে। তুইও ভুলে যা আমি তোর ভাই ছিলাম, আর আমিও ভুলে যাচ্ছি তুই আমার বোন ছিলি। আচ্ছা ভুলে গেলাম, কিন্তু আবার কিন্তু কি? আপনি তো আমার বোনের দেবর লাগেন, আবার আমার চাচাতো ভাইয়ের ভাই লাগেন, তাহলে তো আমারও ভাই আপনি। চুপ বেটি, বেশি কথা বলিস তুই, থাপড়ে নাক বোচা বানিয়ে ফেলবো। জেলাস আমার নাকের উপরে, আল্লাহ তো দেয়নি আমার মতো একটা সোজা নাক, তাই তো থাপড়ে তেড়া করার চেষ্টা করছেন। আরশ রাগী চোখে তাকিয়ে রইল। নুসরাতের কপালের সাথে কপাল লাগিয়ে ধূপধাপ মাথা দিয়ে বাড়ি মারল। নুসরাতের মাথায় ধাক্কা মেরে বলল, মহিলা মানুষ আসলেই তেরা, বাজে মহিলা। নুসরাত খিলখিল করে হাসল। আইজান বিছানা থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে গেল। আরশ নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। নুসরাত আরশের বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আপনার পাঁজরের হাড় কতটা বাজে তার তো ধারণা আপনি পেয়ে গেছেন, তাই না? এখানে আমার কি দোষ? আপনার পাঁজরের হাড় যদি খারাপ আর তেড়া হয়, তাহলে সেই পাঁজরের হাড় দিয়ে আমাকে তৈরি করলে আমি তো তেড়া হবই। আরশ নুসরাতের গাল চেপে ধরল। গুলুমুলু গাল চেপে ধরতেই ঠোঁট বের হয়ে আসলো। আরশ আর গোছিয়ে ঠোঁটে চুমু খেয়ে নিল। তারপর শক্ত করে চেপে ধরল নিজের ঠোঁটের সাথে। নুসরাত ধস্তাধস্তি করে চুমু ভাঙল। আরশের বুকে দুই হাত দিয়ে ঠেলে দূরে সরাতে সরাতে বলল, দূরে সরুন বাজে লোক, এক বাচ্চার বাপ হয়েও এখনো চুমু খাওয়ার শখ মেটেনি। আরশ নুসরাতের চুল চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। নুসরাতের ঘাড়ে দু হাত দিয়ে শক্ত করে ধরে বলল, চুপ বেডি, চুমু খাওয়ার সময় ডিস্টার্ব দিবি না। 2 দিন হয়ে গিয়েছে চুমু খেতে পারি না। গতকাল রাতে না গালে চুমু খেলেন? ওটা তো গালে খেয়েছিলাম, ঠোঁটে 2 দিন আগে লাস্ট খেয়েছিলাম। তো ছেলের জন্য তো 1 মিনিটের বেশি চুমু খেতে পারলাম না। গাধাটা তোকে চুমু খেতে দেখলেই কান্না করে, মায়ের মতো গাধা হয়েছে। এই বয়সে এত আনরোমান্টিক ছেলেটা বড় হয়ে যে কি হবে এর, ভালো আল্লাহ জানে। নুসরাত আরশকে দূরে সরাতে পারল না। সে আজ ঠাঁই নিয়েছে চুমু খাবে,
চুমুক খেয়েই উঠবে, তার আগে না। নুসরাত ধস্তাধস্তি বাদ দিয়ে বলল। আচ্ছা চুমু খাবেন, কিন্তু আস্তে ধীরে। ডান? আরশ মাথা নাড়ল। নুসরাত গম্ভীর গলায় বলল। আগে ডান করুন। ডান। নুসরাত হ্যাঁ বলার আগে আরশ ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠোঁটে দু একটা কামড় মারল সময় ওয়েস্ট করার জন্য। কিছুক্ষণ পর আরশের ঠোঁট কিছুটা শিথিল হয়ে আসতেই নুসরাত আরশকে ঠেলে দূরে সরিয়ে দিল। আরশ বিরক্তির চোখে তাকিয়ে বলল। কি চুমু খেতে দিবি না? ডিস্টার্ব করছিস কেন? নিজে তো চুমু খাবি না, আমাকেও খেতে দিবি না, দিচ্ছিস না। নুসরাত আরশের ঠোঁট চেপে ধরে সামনে ফিরিয়ে দিল। ইরহাম দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। ইরহামের কোলে আয়জান। আয়জানকে কোলে নিয়ে যেতে যেতে শুনিয়ে শুনিয়ে বলল। মা বাপ দরজা খুলে রোমান্স করছে আর ছেলে আম্মা আব্বা বলে শেষ হয়ে যাচ্ছে। চল বাপ, তোর মা বাপ আগে রোমান্স শেষ করে নিক, তারপর না হয় তোকে নেবে। ভুল টাইমে তুই এন্ট্রি নিয়ে নিয়েছিস। তাদের রোমান্স করার সময় এখনো শেষ হয়নি। নুসরাত আরশের পিঠে থাপ্পড় মারল। আরশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। অসভ্য লোক। আরে চুমু খাবো না, ধাক্কা মারছিস কেন? এখনো তো ঠিক মতো চুমু খেতেই পারলাম না। নুসরাত চোখ রাঙিয়ে তাকালো। আরশের পিঠে কিল মেরে বলল। এক বাচ্চার বাপ হয়ে গিয়েছেন, লজ্জা করে না লুচ্চামি করতে? আরশ দুপাশে মাথা নাড়ল। নুসরাত আরশের মুখে খামচি মেরে রুম থেকে বের হয়ে চলে গেল। আরশ বিড়বিড় করে বলল। এখানে লুচ্চামিটা করলাম কি? 1 মে 2027, রাত 3টা। ইসরাতের হঠাৎ করে পেট ব্যথা শুরু হলো। জাইন ইসরাতকে মোচড়ামুচড়ি করতে দেখে এগিয়ে গেল। ইসরাত ততক্ষণে উঠে বসেছে। ঘামে ভিজে গেছে পুরো শরীর। জাইন থাই গ্লাসের বাহিরে তাকাতেই দেখল বৃষ্টি হচ্ছে। ইসরাত পেটের ব্যথায় কান্না করে দিল। জাইন আকস্মিক ইসরাতকে কান্না করতে দেখে ভয় পেয়ে গেল। ইসরাতের দিকে তাকিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে? ব্যথা উঠেছে? কথাটা শেষ করে ইসরাত ফুপিয়ে উঠল। জাইন ইসরাতের কান্না দেখে নিজের চোখের কোণে জল জমা হলো। ইসরাতের সাথে নিজেও কেঁদে উঠল। ইসরাত জাইনের দিকে তাকালো, নাক টেনে জিজ্ঞেস করলো। আপনি কান্না কেন করছেন? তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে রে। ইসরাত জাইনের দিকে বিরক্তির চোখে তাকালো। পেট ব্যথার জন্য ঠোঁট কামড়ে জাইনের মাথায় থাপ্পড় মারল। জাইন ইসরাতের দিকে তাকিয়ে চোখে জল মুছল। বলদ লোক, ক্রিস্টেবেলাকে ডাকুন। গাধার মতো বসে বসে কান্না কেন করছেন? জাইন মাথা নেড়ে ক্রিস্টেবেলাকে নিয়ে আসতে গেল। ক্রিস্টেবেলার কেবিনে গিয়ে জাইন কথা বলতে পারল না কান্নার জন্য। ক্রিস্টেবেলা জাইনের দিকে বিরক্তির চোখে তাকিয়ে হাঁটা দিল ইসরাতের রুমের দিকে। তার কেরিয়ার জীবনে দেখার সব থেকে অদ্ভুত কেস এইটা। বাচ্চাগুলো যেমন দুনিয়া আসতে চাইছে না, বাপ তেমন এগুলোকে আনবে বলে কান্নাকাটি করে সব শেষ করে ফেলছে। রাত 3:30 সময় ইসরাতকে ডেলিভারি রুমে নেওয়া হলো। ইসরাতকে ডেলিভারি রুমে ঢোকানোর আগে জাইন ইসরাতের হাত ছাড়ছিল না। ক্রিস্টেবেলা এক প্রকার টেনে নিয়ে গেছে ইসরাতকে ডেলিভারি রুমে। মনে মনে গালিও দিয়েছে জাইনকে 2-1টা। ভোর 4:50 সময় ডেলিভারি রুমের দরজা খুলে বের হয়ে আসলো একজন নার্স আর ক্রিস্টেবেলা। মৃদু গলায় কান্না করছে বাচ্চাগুলো। ক্রিস্টেবেলা জাইনের কোলে একটা শিশুকে তুলে দেওয়ার জন্য বাড়িয়ে দিয়ে বলল। কংগ্রেস মিস্টার জাইন, আপনার একটা মেয়ে এবং একটা ছেলে হয়েছে। জাইন কোলে নিল না, দুঃখী গলায় বলল। আমার স্ত্রী। আপনার স্ত্রী সুস্থ আছে, এবার বাচ্চা করে নিন। জাইন দুজনকে 2 হাত দিয়ে কোলে নিল। আইজানের তুলনায় এরা একটু বেশি ছোট। জাইন ভ্রু কুচকে তাকিয়ে রইল মেয়ের দিকে। মেয়ের মুখের রং শ্যামলা হয়েছে। চোখের সামনে ভেসে উঠল নুসরাতের মুখ। জাইন বিড়বিড় করলো। আর কারো রং পেলে না মা? আমার জলা ছালের রং পেলে? জাইন দুজনের কানে আজান দিল। ফিসফিস করে কানে কিছু বলল, তারপর ঠোঁট গালে নাকে চুমু খেলো। বিড়বিড় করে বলল। আমার ঈশানে, আমার জোহান, আমার দুই কলেজা। জাইন দুজনকে কোলে নিয়ে ইসরাতের কেবিনে গেল। ইসরাতের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর ইসরাতের কপালে চুমু খেলো আলগোসে। বাচ্চাগুলো কান্না করছে মৃদু স্বরে। জাইন একবার বাবুদির দিকে তাকিয়ে ইসরাতকে ফিসফিস করে বলল। জীবনে সুখী হও, স্বামীর সাথে হাসি খুশি থাকো, সন্তান দিয়ে ফুটবল টিম বানাও, বাচ্চায় ঘর ভরে যাক, এই দোয়াই দিলাম তোমাকে রে। মাথায় হাত বুলিয়ে দিতে পারলাম না, কারণ দুজন আমার হাত জুড়ে বসে আছে। ভালো থেকো, সুস্থ থাকো, স্বামীর মন জুগিয়ে যুগ যুগ বেঁচে থাকো। কথা শেষ করে মৃদু হাসলো জাইন। 9/2/2027। ইসরাতের টুইন বাচ্চাদের 9 মাস চলছে। ঈশানী কিছুটা শান্তশিষ্ট হলেও জোহান তার থেকে ডাবল দুষ্ট। সারাদিন কান্না করবে।
কিছুক্ষণ চুপ থাকবে, তারপর আবার কান্না করবে। ইসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। দুজন এখন ঘুমাচ্ছে, আধ ঘন্টা পার হওয়ার আগেই উঠে যাবে। মোবাইল বিছানার পাশে রেখে ভিডিও কল দিল। নিজে পিক করে একটা মোবাইল দেওয়ালের মাঝে আটকে দিয়ে কিচেনে চলে গেল। আরেকটা মোবাইল সিঙ্কের ওপর আটকে রাখলো। মোবাইলের দিকে একবার তাকিয়ে দেখলো দুজন নড়াচড়া করছে কিনা। না, ঘুমোচ্ছে দুজন আরামের ঘুম। জাইন শুক্রবার ছাড়া অ্যাপার্টমেন্টে থাকে না, তাই বাচ্চাদের সারাদিন ইসরাতকেই সামলাতে হয়। দুজন বাচ্চা হওয়া সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় ইসরাতকে। দিনের বেলা জোহানা রিশানি না ঘুমালেও রাতের বেলা ঘুমায়, এদিক দিয়ে ইসরাত সুখী। রাতে তার আরামের ঘুম হয়। ইসরাত রান্না চাপালো তাড়াতাড়ি করে গ্যাসে। আধ ঘন্টা পর যখন তাকালো মোবাইলের দিকে, দেখলো জোহান উঠে বসেছে। শরীরের কাঁথা ফেলে দিয়ে ঈশানীকে ডাকছে, মুখ দিয়ে শব্দ বের করছে, আয় নাই নাই। ইসরাত দৌড়ে রুমে গেল, জোহানকে কোলে নিয়ে আসলো কিচেনে। কোলে নিয়ে রান্না শেষ করলো। রান্না শেষ করে জোহানকে নিয়ে রুমে ফিরে আসলো। ঈশানীকে ঘুমিয়ে থাকতে দেখে জোহানকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো ইসরাত। ঘুম পূর্ণ না হওয়ায় ইসরাত আল্লাহ বলে পিঠে হাত বুলিয়ে দিতে জোহান ঘুমিয়ে পড়ল। ঈশানীর পাশে জোহানকে শুয়ে দিয়ে খোলা থাই গ্লাস লাগিয়ে দিল, বাহির থেকে ঠান্ডা বাতাস আসছে বলে। কাপড় নিয়ে গোসল করতে গেল। তাড়াহুড়ো করে গোসল শেষ করে বের হওয়ার আগে বাহির থেকে কান্নার শব্দ আসলো দুজনের একসাথে। কাপড় পরিধান করে ইসরাত ভিজে চুল টাওয়াল দিয়ে বেঁধে বের হতেই চোখে ভাসলো জোহান আর ঈশানী একজন আরেকজনকে খামচি দিচ্ছে। তারপর একজন আরেকজনের চোখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেউই জিতল না। দুজনেই সমপরিমাণ জখম হয়ে কান্না করতে শুরু করলো। ইসরাত দুজনকে কোলে নিয়ে বসলো বিছানার উপর। তারপরও দুজনের কান্না শেষ হলো না। কিছুক্ষণ থামানোর চেষ্টা করে ইসরাত হাঁপিয়ে উঠল। চোখ মুখ অন্ধকার করে ইসরাতও কান্না করে দিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কষ্ট করে কান্না আটকানোর চেষ্টা করলো, হলো না। নিজেও তাদের সাথে গলা ছিঁড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে লাগলো। পুরো সপ্তাহ ইসরাত একা বাচ্চা সামলায় বলে জাইন ইসরাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল অ্যাপার্টমেন্টে লুকিয়ে। অ্যাপার্টমেন্টে লক খুলে ভেতরে ঢুকতেই ইসরাতের কান্নার শব্দ পেল। রুমে গিয়ে যখন দেখলো মা ছেলে মেয়ে সবাই একসাথে তাল মিলিয়ে কান্না করছে, তখন জাইন মাথায় হাত দিল। 4/1/2029। সৈয়দ বাড়িতে এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাথে পরিবর্তন হয়েছেন মানুষজন। ইরহামের বিয়ে হয়ে গিয়েছে সৌরভীর সাথে পারিবারিকভাবে। আনিকার বিয়েও হয়ে গিয়েছে 1.5 বছরের মতো। কার সাথে বিয়ে হয়েছে সেটা না হয় পরে জানা যাবে। আরিশার বয়স 20। আরিশাকেও বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সে রাজি না। আরিশা নুসরাতের মতো বিজনেস ওমেন হতে চায়। ইসরাতের টুইন বেবির বয়স এখন 3 বছর চলছে। মে মাসে 3 বছর পূর্ণ হবে। আশিকার ডেলার একটা ছেলে সন্তান হয়েছে, যার বয়স 4.5। বর্তমানে ডেলা আবার সন্তান সম্ভবা। মোমো আর মাহাদিরও পারিবারিকভাবে বিয়ে হয়েছে 7 মাস আগে। জায়ান আর ইনায়ার প্রথম বেবি মিসক্যারেজ হওয়ার পর দ্বিতীয়বারের মতো আবার তারা বাবা মা হতে চলেছে। এবার সৈয়দ বাড়ির সবাই ইনায়ের প্রতি আর বাচ্চার প্রতি বিশেষ দৃষ্টি রাখছে, যাতে আগের বারের মতো আর সেই কাণ্ড না ঘটে। নুসরাত, আরশ, ইরহাম পুরো দমে বিজনেসে মনোযোগী হয়েছে, কিন্তু আরশ আর নুসরাতের সম্পর্ক এখনো দা আর মিষ্টি কুমড়ার মতো। একজন একটা কথা বলে আরেকজন গা জ্বালানো উত্তর দেয়। কেউ কারো কথা সোজা উত্তর দেয় না। অনিকাও সংসারের কাজে বিজি হয়ে গিয়েছে। সানজিদা আর শুভর আরেকটা বেবি হয়েছে, তার বয়স 2। শুভ্রের বয়স এখন 7। সবকিছু পরিবর্তন হলেও মেহেরুন্নেসা আগের মতো রয়ে গিয়েছেন। তিনি এখন নতুন মিশনে লেগেছেন। মিশনটা হলো আরিশার বিয়ে দেওয়া। আগের মতো শাড়ি পরা শুরু করেছেন। সেদিন হাই হিলের সাথে ফ্লায়ার প্যান্ট পরে হাঁটতে গিয়ে সিঁড়ি থেকে উল্টে পড়ে গিয়েছিলেন মেহেরুন্নেসা। তারপর 1 মাস হসপিটালের বেডে পড়ে থেকে তওবা করেছেন, আর এই জীবনে বেঁচে থাকতে হাই হিল আর ওয়েস্টার্ন ড্রেস পরবেন না। বসন্তে বাতাবরণ শেষে গ্রীষ্মের শুরু। আকাশ মেঘলা হয়েছে। সময়ের সাথে মেঘের গর্জন বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট হাত পা ফেলে একটা 4 বছরের বাচ্চা হেঁটে চলেছে এদিক সেদিক। ছোট পায়ের ছোট ছোট আঙ্গুলগুলো লাল বর্ণ ধারণ করেছে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামলো বাচ্চাটা। নামার পথে সিঁড়ির পাশ ঘেঁষে কিছু বড়সড় ছবি টাঙানো তার চোখে লাগলো। আঙ্গুল মুখে ঢুকিয়ে কিছু ভেবে ছবির দিকে হাত বাড়ালো, নাগালে পেল না। বিড়বিড় করে বলল,
আম্মা, আব্বু। কিছুক্ষণ রাগী চোখে ছবির দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। মেহরুনিসা সোফায় বসেছিলেন। আইজানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে হাঁক দিলেন। এই আখসান, এদিকে আয়া হন না যা। আইজান ভ্রুকুচকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মেহরুনিসার দিকে তাকিয়ে নাক কুচকাল। মুখ ঘুরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করলো। প্রয়োজন বোধ করলো না মেহরুনিসার ডাকে সাড়া দেওয়ার। মেহরুনিসা চোয়াল ঝুলে গেল। হাতের আঙ্গুল সমান বাচ্চা তার কথার উত্তর দিচ্ছে না। নাক ফুলিয়ে বসে রইলেন। আজ আশোকের মা বাপ এই নামে বিচার দিতে হবে। আইজান মেহরুনিসার পাশ কাটিয়ে চলে গেল কিচেনের দিকে। কিচেনে গিয়ে দেখলো ইনায়া রান্না করছে। ইনায়ার কামিজের ওড়না ধরে টান দিল। ইনায়া হাসি মুখে পেছনে ফিরে তাকালো। আইজান ইনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মেদু আম্মু, ভাত খাবো। ইনায়া আইজানের মাথায় হাত বুলিয়ে দিল। কিচেনে ইনায়ার সাথে সৌরভীও ছিল। সৌরভী আইজানকে দেখে এগিয়ে আসলো। তার বান্ধবীর ছেলেটা এত কিউট কেন? গোলগাল ছেলেটাকে দেখলে ইচ্ছে করে সৌরভীর গাল টেনে দিতে। সৌরভী আইজানের ফুলো ফুলো গাল টেনে দিয়ে গাল লাল করে দিল। আইজান বিরক্তির চোখে তাকালো সৌরভীর দিকে। এই আম্মুটাকে তার মোটেও পছন্দ না। দেখলেই গাল টেনে ব্যথা বানিয়ে দেয়। সৌরভী হাঁটু গেড়ে বসলো আইজানের সামনে। দু হাতের নিচ দিয়ে হাত ঢুকিয়ে কোলে নিতে যাবে আইজানকে। আইজান শরীর ছেড়ে দিয়ে মেঝেতে বসে গেল। ইনায়া খিলখিল করে হেসে উঠল। হাসির তালে 4 মাসের পেটটাও হালকা দুলে উঠল। ইনায়া হাসতে হাসতে পেট চেপে ধরল। সৌরভী নাক ফুলিয়ে তাকিয়ে রইল আইজানের দিকে। দুঃখী গলায় বলল, এই নুসরাতের বাচ্চাটা নুসরাতের মতো তেরা হয়েছে। আইজান, ছোট আম্মার কোলে একবার আসো। আইজান মেঝে থেকে উঠল না, ওভাবেই পড়ে রইল চোখ মুখ কুচকে। ইনায়া প্লেটে ভাত নিয়ে আইজানকে টেনে তুলল। বাবা, মেঝো আম্মু খাইয়ে দি ভাত। আইজান তাকালো ইনায়ার দিকে। কথা বলতে তার ইচ্ছে হচ্ছে না, তারপরে ভদ্রতার খাতিরে বলল, আমাল আমাল হাত ছাড়া কারোর খাতে খাই না। আপনি জানেন না মেদু আম্মু? ইনায়া আইজানের দিকে তাকিয়ে হেসে উঠল। প্রতিদিন খাবার খাইয়ে দেওয়ার কথা বললে এরকম উত্তর আসে আইজানের থেকে। ইনায়া সারাদিন তাকিয়ে থাকে 4 বছরের বাচ্চাটার দিকে। এত কম কথা বলে কেন এই ছোট বাচ্চা? কি নীরব নিস্তব্ধ তার বয়সী বাচ্চাদের তুলনায়। গলার স্বরও ভারী, বড় মানুষের মতো কথা বলে। সৌরভী ইনায়ার হাত থেকে প্লেট নিজের হাতে টেনে নিল। আইজানকে টেনে টুনে কোলে নিল। আইজান নামার জন্য ধস্তাধস্তি করতে গেলে সৌরভী ধমক দিল। না, কাজ হলো না। আইজান ভয় পায় নাকি সৌরভীকে? সে একমাত্র তার মা আর বাবাকে ভয় পায়, আর কাউকে না। বাবাকে ভয় পায় বললে ভুল, শ্রদ্ধা করে বলে সে বাবার কথার অমান্য করে না। কিন্তু মায়ের চোখের চাহনি দেখলেই তার ভেতরে রুহু কেঁপে ওঠে। আইজান মামাকে বেশি ভয় পায়। সৌরভীর ধমকে কাজ হলো না। আইজান গড়াগড়ি করে কোল থেকে নেমে গেল। ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিল প্লেট এনে দেওয়ার জন্য। ইনায়া সৌরভীর দিকে তাকিয়ে বলল, ছেড়ে দে সৌরভী, ছেলেটার সাথে ঘষাঘষি করিস না। ও এসব পছন্দ করে না। কয়েকদিন যাক তোর সাথে মানিয়ে নিবে। আর ওর মা অফিস থেকে এসে যদি শুনে ওর বাচ্চার সাথে তুই আবার লেগেছিস, তাহলে তোর পিঠে মার পড়বে। মারগুলো তোর খুব ভালো লাগে কি? সৌরভী হেসে উঠল, মাথা নাড়ালো হ্যাঁ ভঙ্গিতে। যে মারগুলো তার খুব পছন্দের। আইজানের হাতে ভাতের প্লেট দিল না সৌরভী। ঝুঁকে বসলো নিচে, গাল বাড়িয়ে দিয়ে বলল, আগে উম্মা দাও, তারপর ভাতের প্লেট পাবে। আইজান বিরক্তির চোখে তাকিয়ে গালে গাল লাগিয়ে সরিয়ে নিল। সৌরভী কথা বাড়ালো না, আইজানকে ছেড়ে দিল প্লেট হাতে। আইজান কিচেন হতে ভাতের প্লেট হাতে বের হতেই লিপি বেগমের সাথে দেখা হলো। পরনে হাঁটু সমান শার্ট। গোলুমোলু হওয়ার দরুন আইজান হাঁটলে সবার চোখ এদিকেই পড়ে। লিপি বেগম ডাইনিং টেবিলে গিয়ে চেয়ার টেনে বের করে দিলেন। আইজান চেয়ারে উঠে দাঁড়িয়ে গেল, খাইয়ে দিতে চাইলেন। আইজান লিপি বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা না ভঙ্গিতে নাড়ালো। লিপি বেগম হতাশ হয়ে চলে গেলেন কিচেনে। আইজান হাতের মুঠোয় ভাত নিয়ে মুখে দিল। হাত থেকে কয়েকটা ভাত প্লেটে পড়ে গেল ছড়িয়ে ছিটিয়ে। লিপি বেগম ভাবতে পারেন না এই ছোট্ট বাচ্চার এত অ্যাটিটিউড কোত্থেকে আসে। আর কথাও বলে মেপে মেপে। এর বয়সী বাচ্চাদের কান্না চিৎকারে বাড়ি থাকবে মুখরিত, আর তাদের বাড়ি থাকে নিঃসুপ। মায়ের সাথে সব কথা তার, আর কারোর সাথে রাবদি করবে না। মা যদি হাসে তাহলে এই বাচ্চার ঠোঁট দিয়ে একটু হাসি বের হয়, না হলে বের হবে না। কেউ জোর করে হাসাতে পর্যন্ত পারবে না। লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কনফারেন্স রুমের মাঝখানের 2 চেয়ারে বসে আছে নুসরাত আরশ।
নুসরাতের পাশে আবির বসে আছে, আর আরেক পাশে ইরহাম, আরশের পাশে ডায়না। আরশের সেদিনের অপমানের পর ডায়না নিজেকে পরিবর্তন করেছে। আগের মতো কাপড় সে পরে না, এখন সে শালীন কাপড় পরে। তবুও কোথাও একটা কিন্তু থেকে যায়। ওই যে তার পাশে বসে থাকা, ত্রিশূর্ধ্বে বসে থাকা পুরুষ দিন দিন আরো সুদর্শন আর সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু এই পুরুষের কারোর দিকে তাকানোর সময় নেই। সে তো এক রমণীতেই আটকে। সেই রমণী আর কেউ না, যে এখন দাপটে ভঙ্গিতে বসে আছে সকলের মাঝখানে চেয়ারে। মুখে প্রসাধনী ছোঁয়া নেই, গোলগাল মুখে, চোখের মাঝে চশমা এঁটে আছে। দারুণ মানিয়েছে চোখের চশমাটা। নাকে ছোট্ট একটা সাদা পাথরের নাকফুল। মুখের সৌন্দর্য এই নাকফুলে মনে হয় আরো বাড়িয়ে দিয়েছে। সাদা কালার কোটের ভেতর সাদা কালার শার্ট, গলাতে টাই ঝুলছে। নুসরাতের হাতে ফাইল, বা হাতের অনামিকা আঙ্গুলে আরশ নাম বিশিষ্ট একটা ডায়মন্ড রিং ঝুলছে। নুসরাতের দৃষ্টি ফাইলের দিকে। ফাইল চেক করতে করতে নুসরাতের কপালের মাঝ বরাবর দুটো ভাঁজ পড়ল। ঠোঁট কুঁচকে গিয়ে উপরের দিকে উঠে গেল। নুসরাতের মুখ ধীরে ধীরে গম্ভীর হতে দেখে কনফারেন্স রুম শান্ত হয়ে গেল। আরশ ইরহামের দিকে তাকালো একবার, চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। ইরহাম অসহায় ভঙ্গিতে মাথা না দিকে নাড়ালো। আরশ দাঁতে দাঁত চেপে কটমট চোখে তাকিয়ে রইল ইরহামের দিকে। নুসরাত কপালে ভাঁজ ফেলে সবার দিকে চোখ ঘোরালো। সবাই নড়ে চড়ে বসলো। আবির ধীর গলায় ডাক দিল, ম্যাম। নুসরাত চোখ ফিরিয়ে তাকালো না, কান খাড়া করে বলল, জি বলুন মিস্টার আবির। আরশ চোখ তীক্ষ্ণ করে তাকালো আবিরের দিকে। আবির নুসরাতের দিকে মুখ বাড়িয়ে ফিসফিস করে কিছু বলল। আরশ জেলাসি সামলাতে না পেরে উঠে দাঁড়িয়ে গেল। এই আবিরের বাচ্চাকে আজ সে ছাড়বে না। তার বইয়ের সাথে ঘেঁষাঘেঁষি আবার কিসের? আজ আবিরের একদিন কি আরশের একদিন। নুসরাত আবিরের কথা শুনে চোখ সামনের দিকে দিতে দেখলো আরশ উঠে দাঁড়িয়ে আছে। চোখ মুখের অবস্থা রেগে বেহাল। নুসরাত পাত্তা দিল না। আরশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিস্টার আরশ, কোনো সমস্যা? আরশ কেশে গলা স্বাভাবিক করে নিল। নুসরাতের দিকে তাকিয়ে নাক ফোলালো। অসভ্য মহিলা তার নাম ধরে ডাকছে। স্বামীর নাম ধরে ডাকে, কোনো লজ্জা শরম নেই। আবার দাপটে চোখে তাকায় জামাইয়ের দিকে। জামাইয়ের দিকে তাকাবে নির্মল চোখে, তা না করে তাকায় চোখ ছোট ছোট করে। জামাই থাকতে আরেক বেটার সাথে তার আবার কিসের এত ফিসফিসানি? থাপড়ে লাল নীল করে দিবে। আরশের চিন্তায় ব্যাঘাত ঘটল কর্কশ গলার স্বরে, মিস্টার আরশ বলছেন না কেন? এরকম খুঁটির মতো সবার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? এনি প্রবলেম? ওয়াশরুমে যাবেন? গেলে যেতে পারেন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনি ওয়াশরুমে থেকে না ফিরছেন। কনফারেন্স রুমে উপস্থিত সবাই ঠোঁটে হাত চেপে হেসে উঠল। আরশ 25 বছরের রমণীটির দিকে তাকিয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে নিজ আসনে বসে গেল। আরশ বসতেই নুসরাত উঠে দাঁড়ালো। নিজের কোট খুলে চেয়ারের হাতলে রাখলো, টাই টেনে লুজ করে নিল। সবাইকে জানাই স্বাগতম আজকের কনফারেন্সে। আমাদের বিজনেসের নিউ আরেকটা ব্রাঞ্চ লঞ্চ হতে যাচ্ছে, তারই জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। আপনারা সবাই আপনাদের বক্তব্য রেখেছেন, সবার বক্তব্য আলাদা ধরনের। আমার সেগুলো পছন্দ হয়েছে, বাট মিস্টার আরশের ফাইলের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করা প্রয়োজন। ওনার ফাইলের মধ্যে অনেক ভুল রয়েছে। আরশ নুসরাতের কথা শুনে মুখ কালো করে ফেলল। নুসরাত আরশের দিকে আর চোখে তাকিয়ে হেসে উঠল। সবাই হাঁ করে তাকালো নুসরাতের দিকে। নুসরাত হাত মুখে রেখে হাসি আটকানোর চেষ্টা করে বলল, সরি, পার্ট অফ জোক। আপনাদের দেয়া সবার ফাইলের মধ্যে আমার সব থেকে বেশি নজর কেড়েছে মিস্টার আরশের ফাইল। ওনার ফাইলে কিছু ভুল আছে, সেগুলো আমি মার্ক করেছি এবং মিস্টার আরশকে বলবো অতি শীঘ্রই যেন উনি এগুলো সংশোধন করে অফিসে জমা দেন। ওনার আইডিয়াটা আমরা বিজনেসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইউজ করব, বড় স্যারদের সাথে কথা বলে। আরশ ঢোক গেল। এই মহিলা এক মুহূর্তের জন্য তার জান হাতে নিয়ে এসেছিল। আল্লাহ বাঁচাইছে, আর একটু লেট করলে তো সে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। আজ বাড়িতে গিয়ে এই মহিলার একটা হেস্তনেস্ত করবে। আরশ নুসরাতের দিকে তীব্র ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল। নুসরাত আর চোখে লক্ষ্য করলো সবকিছু। তারপর আরশকে ভেঙিয়ে জিব্বা বের করে হাসল। আরশের জেলাসির পরিমাণ মাথা থেকে পা পর্যন্ত গিয়ে নামলো। এই মহিলা তার সাথে একটা হেসে কথা বলে না, আর এখন শব্দ করে হাসা হচ্ছে।
আবার ওই আবিরের উদ্দেশ্য করে মুচকি হাসা হচ্ছে। শুধু বাড়িতে যাক, তারপর দেখাবে মজা। ফ্রান্সে কলিং বেল বেজে উঠল। ইসরাত কিচেনে রান্না করছিল। হঠাৎ এই সময় কি আসলো অ্যাপার্টমেন্টে? ভাবতে গিয়ে ইসরাতের কপালে ভাঁজ পড়ল। হাত টিস্যু দিয়ে মুছে নিয়ে সে অগ্রসর হলো দরজার সামনে। দরজার সামনে গিয়ে দেখলো ইতিমধ্যে ঈশানী আর জোহান পৌঁছে গিয়েছে দরজার সামনে। দরজা ধরে ঝুলে আছে যাতে ইসরাত দরজা খোলার সাথে সাথে তারা বের হয়ে যেতে পারে বাহিরে। ইসরাত দুজনের মতলব বুঝলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দুজনের দু হাত ধরে টেনে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে সোফার উপর বসিয়ে দিল। বসিয়ে দিয়ে দৌড়ে এসে দরজা আনলক করলো। বাহির থেকে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল একটা মেয়েলি গোলগাল মুখ, তারপর হাত পা। ইসরাত তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। ঈশানী আর জোহান ততক্ষণে ঈগল পাখির মতো দৌড়ে আসলো দরজা দিয়ে বের হওয়ার জন্য, কিন্তু পারল না। জোহান হতাশা ধরে রাখতে না পেরে মাটিতে শুয়ে পড়ল। তারপর সেখানে শুয়ে চিকন গলা দিয়ে চিৎকার করে কান্না শুরু করলো। কান্না বললে ভুল হবে, এমনি ভান করলো কান্নার। ইসরাত জোহানকে তোলার চেষ্টা করলো না, আঙ্গুল দেখিয়ে বলল, চুপচাপ উঠে বসো। জোহান, এত বেয়াদব কেন তুমি? কার মতো হয়েছো? ইসরাতের কথা হয়তো বুঝলো জোহান, উঠে বসলো চুপচাপ। চোখের কোণে জমা হওয়া পানি ছোট হাতের তালু দিয়ে মুছে নিল। ইসরাত কিচেনে গেল তাড়াতাড়ি করে, যাতে তরকারি পুড়ে না যায়। তরকারি নামিয়ে রাখলো, চাল ধুয়ে বসিয়ে দিল গ্যাসে। কিচেন থেকে ইসরাত বের হয়ে দেখলো ক্যামেলিয়া খেলা শুরু করেছে জোহান আর ঈশানীর সাথে। ইসরাত তাদের পাশ ঘেঁষে মেঝেতে বসলো। বসতেই ঠান্ডা মেঝে ঠান্ডায় সারা শরীর শিরশির করে উঠল। দৌড়ে গিয়ে হিটার অন করলো। জোহান আর ঈশানীকে সোফার উপর বসিয়ে দিল। ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে বলল, ক্যামেলিয়া, তুমিও সোফায় বসো। আমাকেও কোলে করে নিয়ে সোফায় বসাও। ইসরাত হেসে উঠল। ক্যামেলিয়া ধীরে ধীরে উঠে বসলো সোফায়। ইসরাত ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, লিও কোথায়? রেস্টুরেন্টে। তুমি যাওনি? বোকা ইসরাত, রেস্টুরেন্টে গেলে এখানে আসতাম কিভাবে? ইসরাত ও ক্যামেলিয়ার সাথে তাল মিলিয়ে হাসলো। জোহান আর ঈশানীর আবার ঝগড়া লেগে গিয়েছে, একজন আরেকজনের চুল ধরে টানছে। ইসরাত বিরক্তির চোখে দুজনের দিকে তাকালো, আদেশ দিয়ে বলল, চুল ছিঁড়ে ফেলতে চাও নাকি একজন আরেকজনের? ছাড়ো জোহানোর চুল। আর ঈশানী, তুমিও ছাড়ো জোহানের চুল। মায়ের ধমক খেয়ে দুজন ঠোঁট উল্টে নিল। ঈশানী এখনো কথা পরিষ্কার হয়নি, কিন্তু জোহান যা শুনে তা শিখে যায়। ক্যামেলিয়া হাত বাড়িয়ে দিয়ে বলল, আন্টির কোলে আসো জোহান। জোহান কিছুক্ষণ ক্যামেলিয়ার দিকে তাকিয়ে ঠোঁট টেনে কেঁদে দিল। ক্যামেলিয়া কোলে তুলে নিয়ে বলল, ওলে আমার বাবুটা, আন্টি আম্মুকে মারবে? জোহান ক্যামেলিয়ার কাঁধে মাথা রেখে বসে রইল। ক্যামেলিয়া পিঠে হাত বুলিয়ে দিল। জোহান মিনমিনি করে বলল, আন্টি আন্টি আন্টি। ক্যামেলিয়া হাঁ করে ইসরাতের দিকে তাকালো। ঈশানী মায়ের কাছে বিচার দিচ্ছে জোহানের। বিচার দেওয়ার ধরন হলো, মাম্মা ভাই আর নাই নাই ইলে কেলে। ইসরাত হেসে গড়াগড়ি খেলো। ঈশানীর কপালে চুমু দিয়ে বলল, ঈশানী, কি বলছো? কিছুই বুঝতে পারছি না। ও আমায় আন্টি ডেকেছে। তোমার পাখনা ছেলে যাই শোনে তাই শিখে যায়। ইসরাত হেসে মাথা নাড়ল। ক্যামেলিয়া কোলে নিয়ে জোহানকে হাঁটতে বের হলো বাহিরের দিকে। জোহান বাহিরে হাঁটতে যাওয়ার জন্য পাগল। ঈশানী গেল না, সে মায়ের সাথে অ্যাপার্টমেন্টে থেকে গেল, গল্প করলো নিজের ভাষায়। ইসরাত কথায় কিছু না বুঝে শুধু মাথা নাড়ল, আর সে হেসে কুটি কুটি হলো। কনফারেন্স রুম থেকে বের হয়ে নুসরাত নিজের কেবিনের দিকে গেল, তার পিছু পিছু আবিরও গেল। নুসরাত কেবিনের লক খুলে স্লাইডিং দরজা ঠেলে ঢুকে গেল। আরশের কেবিনের সাথে অ্যাটাচ করে নুসরাতের কেবিন। নুসরাত কেবিনে ঢোকার কিছু মিনিট পর আরশও এসে ঢুকলো কেবিনের রাগি মুখ বানিয়ে। কেবিনে ঢুকে মাথা আরো গরম হয়ে গেল যখন দেখলো আবিরের সাথে মুচকি হাসি দিয়ে নুসরাত কথা বলছে। আরশের পদচারণের শব্দ শুনে নুসরাত চোখ তুলে তাকালো। আবিরের দিকে তাকিয়ে আরশ বলল, মিস্টার আবির, মিসেস আরুষের সাথে আমার কথা আছে, আপনি একটু বাইরে যান। আবির নুসরাতের দিকে তাকিয়ে রইল। নুসরাত কিছু বলার আগে আরশ আবার বলল, আমি আপনাকে বাইরে যেতে বলেছি না? তাহলে না গিয়ে এখানে বসে আছেন কেন? যান আবির। আবির নড়ল না। আরশ জেলাসি সামলাতে না পেরে বলল, গেট আউট, আই সে গেট আউট মিস্টার আবির, না হলে আপনার সামনে আমি কিস করব আমার বউকে, তখন বসে বসে দেখবেন আমাদের কিস করা। নুসরাত ভয়ার্ত চোখে তাকালো আরশের দিকে। এই লোক পাগল নাকি? এভাবে বলে মানুষকে? আরশকে এগিয়ে আসতে দেখে নুসরাত বলল, আবির, পরে আমি তোমাকে ডেকে নিব, এখন যাও।
আবির নুসরাতের কথা শুনে চলে গেল কেবিনের বাহিরে। আরও সাবিরের যাওয়ার দিকে তাকিয়ে বিচ্ছিরি গালি দিল, বিড়বিড় করলো, আমার বইয়ের দিকে তাকিয়ে থাকা বের করছি। আগে এটাকে শিক্ষা দিয়ে নেই, তারপর তোকে শিক্ষা দিচ্ছি, শালা পাটকাঠি। আরশ নুসরাতের দিকে তাকিয়ে এগিয়ে আসলো। নুসরাতের চেয়ার ধরে টান মারতে সেটা নিজ জায়গা থেকে চলে আসলো আরশের সামনে। আরশ বাঁকা হেসে ঝুঁকে গেল নুসরাতের দিকে, কপালে কপাল লাগিয়ে শ্বাস নিল, কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তোকে না করিনি ওই পাটকাঠির সাথে না থাকতে, তাহলে ওটাকে বিদায় করিস না কেন?